কাল রাতেই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এয়ারপোর্টে রিসিভ করবেন তারেক রহমান। আপনারা সবাই দোয়া করবেন যাতে যাত্রাটি সঠিকভাবে হয়, স্মুথ হয়। গত 15 বছরে দেশজুড়ে গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারির মধ্যে হাজির কিংবা অগ্রগতি জানানোর নির্দেশ। আগামী 12 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। 5 আগস্টের পর ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে বিএনপি জামায়াতের আলাদা চরিত্র। আদর্শিক কারণেই ভিন্ন দুই দল বলছেন নেতারা। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে এখন পর্যন্ত ক্ষমা চায় নাই, তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করে না। নির্বাচন করলে ভাই ভাই তো ঝগড়া করে। যখন মানুষ তারা নিজেরা নিজেদের কথা বলবে, আলোচনা করবে, তারা নিজের স্বার্থের কথাটাই বলবে, এটা স্বাভাবিক। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট চায় নেতাকর্মীরা, জানালেন সংস্কার কমিশন প্রধান। নারী আসনে সুপারিশ করা হবে ঘূর্ণীয়মান পদ্ধতি। সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই বিডিআর হত্যাকাণ্ড মনে করে স্বাধীন তদন্ত কমিশন। জিজ্ঞাসাবাদ করা হবে সাবেক প্রধানমন্ত্রীকেও। বিচারে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। আমি কখনো বলতে পারি না, কারণ প্রত্যেকটা ভাবি মেনে নিয়েছেন, তাদের ডেড বডিগুলো আইডেন্টিফাই হয়েছে, চেনা গেছে। আমার হাজবেন্ডের কোনো লাশ পাওয়া যায়নি। আমার প্রশ্ন, কেন এই গভর্নমেন্ট কমিশন করতে চাচ্ছিলেন না? আমি মনে করি না যে কোনো দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে। 31 জানুয়ারির মধ্যে বিদেশিরা ভিসা নবায়ন না করলে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখনই তুলে দেয়া হচ্ছে না পুলিশ ভেরিফিকেশন। কোভিডের পর এবার চীন জাপানে আতঙ্ক ছড়াচ্ছে HMPV। নতুন ভাইরাস নয় বলছে IEDCR। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আমি জান্নাতুল কলি আছি। শিরোনামগুলো দেখছিলেন শুরুতেই। আগামীকাল রাত 10টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই তথ্য জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। ডক্টর জাহিদ জানান, বিএনপি চেয়ারপারসনের সাথে মেডিকেল বোর্ডের 6 জন সদস্য এবং ব্যক্তিগত কর্মকর্তারা থাকবেন। আর এছাড়া লম্বা এই যাত্রায় তার সুস্থতা নিশ্চিতে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের 4 জন চিকিৎসকও সঙ্গে থাকবেন। লন্ডনে পৌঁছে সেখানকার ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া। আর সেখানকার চিকিৎসকদের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ডক্টর জাহিদ। লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে তারেক রহমান এবং ডক্টর জুবাইদা রহমানের রিসিভ করার কথা রয়েছে। সুস্থ হয়ে দেশে ফিরতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া। দেশের বাইরে থেকে, যুক্তরাজ্য থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক কার্ডিওলজিস্ট ডক্টর জুবাইদা রহমান, এবং আমেরিকা থেকে প্রফেসর ডক্টর হাবিবুর রহমান অ্যান্ড প্রফেসর ডক্টর রফিক আহমেদ, আর অস্ট্রেলিয়া থেকে আমাদের ডক্টর মাজহার, ওনারা এই মেডিকেল বোর্ডের মধ্যে সম্পৃক্ত ছিলেন। লন্ডনে উপহারের ফ্ল্যাটকে ঘিরে রাজনৈতিক চাপ বাড়ছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর। এই ইস্যুতে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে সিটি মিনিস্টার পদত্যাগের আহ্বান জানিয়েছে বিরোধী কনজারভেটিভ পার্টির সদস্যরা। ডেইলি মেইলের এক প্রতিবেদন বলছে, 2 বছর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার কথা অস্বীকার করেছিলেন টিউলিপ। এমনকি এ নিয়ে রিপোর্ট করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি।
লন্ডনের অভিজাত এলাকা কিংস ক্রসের এই বাড়ির চতুর্থ তলায় অবস্থান টিউলিপ সিদ্দিকের আলোচিত ফ্ল্যাটটির। 2004 সালে আওয়ামী লীগের ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের কাছ থেকে মালিকা হস্তান্তর হলেও বিনিময়ে কোনো মূল্য পরিশোধ করেননি টিউলিপ। 20 বছর পর এই ফ্ল্যাট ঘিরে বিতর্ক পিছু ছাড়ছে না যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের মন্ত্রীর। টিউলিপের বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া ইস্যুতে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য মেইল অন সানডের বরাতে ডেইলি মেল জানিয়েছে, সাংবাদিকদের কাছে ফ্ল্যাট উপহার পাওয়ার খবর অস্বীকার করেছিলেন টিউলিপ। প্রতিবেদনে বলা হয়, 2 বছর আগে ফ্ল্যাটটি নিয়ে একাধিকবার প্রশ্ন করা হয় লেবার পার্টির ইকোনমিক সেক্রেটারি টিউলিপকে। বরাবরই উপহার পাওয়ার কথা অস্বীকার করেছেন শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ। এমনকি পত্রিকাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। এখনও নিজ দল লেবার পার্টি টিউলিপের পাশে থাকলেও এই ইস্যুতে তোপ দেগেছে বিরোধীরা। দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনরত ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ মানতে নারাজ কনজারভেটিভ এমপিরা। ফ্ল্যাট নিয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা চান তারা। কিংস ক্রসে টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাটের পর লন্ডনের হাইগেটে শেখ রেহানার আরেক মেয়ে আজমিনার নামে বিনামূল্যে পাওয়া একটি ফ্ল্যাটের খবর প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আইনজীবী মঈন গনি 2009 সালে ফ্ল্যাটটি বিনামূল্যে হস্তান্তর করেন আজমিনার কাছে। সেখানে বেশ কিছুদিন বসবাসও করেন ব্রিটিশ এমপি টিউলিপ। তিনিও তার স্বামী দীর্ঘদিন নিজেদের ঠিকানা হিসেবেও ব্যবহার করেছিল ফ্ল্যাটটি। লেবার পার্টির হয়ে মাত্র 16 বছর বয়সে রাজনীতিতে যোগ দেয়া টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের 4 বারের এমপি। বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধ সংক্রান্ত দায়িত্ব পালন করছেন তিনি। ডরথি তসরিন, যমুনা নিউজ। এবার গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, বেনজির আহমেদ সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে গত 15 বছরে বিভিন্ন সময়ে গুমের শিকার হওয়া ব্যক্তিরা বের হয়ে আসতে থাকেন রাষ্ট্রীয় বাহিনীর টর্চার সেল আয়নাঘর থেকে। শুধু বিরোধী মতের কারণে তাদের যে নির্যাতন সহ্য করতে হয়েছে তা আলোড়িত করে পুরো জাতিকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হলে সেখানে আসতে থাকেন ভুক্তভোগী সহ নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। তারা সবাই গুম নির্যাতনের জন্য শেখ হাসিনা ও তার প্রশাসনকে দায়ী করেন। গুম তদন্ত কমিশনের অনুসন্ধানেও শেখ হাসিনা সহ তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনুর রশিদের নাম উঠে আসে। বলা হয়, আয়নাঘরে আটক 758 জনের মধ্যে অধিকাংশ ফেরত এলেও এখনও নিখোঁজ 204 জন, যাদের মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলীও রয়েছেন। বিগত আমলের সেসব গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সকল ঘটনা একটি মামলার অধীনে এনে ট্রাইব্যুনালে নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে প্রসিকিউশন। সাথে আসামি করা হয় আরও 11 জনকে। প্রসিকিউশন বলেন, বেশিরভাগ গুম হয়েছে রাজনৈতিক বিরোধের জেরে। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা বলেছি, আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, এবং আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত সংস্থাগুলোর ব্যাপারে এগুলো অভিযোগ উঠেছে তাদেরকেও আমরা এই অভিযোগের তীর থেকে তাদেরকে বাঁচাতে হবে। গ্রেফতারি পরোয়ানা জারি করাকে ন্যায় বিচারে প্রথম ধাপ মনে করে সন্তুষ্টির কথা জানান গুম হওয়া পরিবারের সদস্যরা। আমরা সামনের যেই দিনগুলোতে আরো স্বচ্ছ ন্যায় বিচার নিয়ে সামনে আসতে পারবো এবং প্রত্যেকটা পরিবার জানতে পারবে তার পরিবারের স্বজনের সাথে আসলে কি হয়েছে। তার নিজের বাচ্চা 6 মাসের এবং 3 বছরের বাচ্চার সামনে, তার বোনের সামনে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং প্লেন ক্লথে যেভাবে সে বাসায় ছিল সেভাবে নেওয়া হয়েছে। কোশ্চেনটা হচ্ছে, তারপর থেকে আমরা কোনোভাবেই তার কোনো ইনফরমেশন পাচ্ছিলাম না। পরোয়ানা জারি হওয়া আসামিদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার আছেন। বাকিদের দ্রুত সময়ের মধ্যে ধরতে ও আগামী 12 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
দুদকের মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুদাসসির খান জ্যোতিকে গ্রেফতার দেখানোর আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হুসাইন। আবেদনে বলা হয়, আসামি শাফি মুদাসসির খান জ্যোতি ও তার বাবা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পারস্পরিক যোগসাজশে 19,79,78,502 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সাথে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে নিজের এবং ওই প্রতিষ্ঠানের ব্যাংকে মোট 84,57,57,572 টাকা সন্দেহজনক লেনদেন করেন বলে উল্লেখ করা হয়েছে। চট্টগ্রাম আদালতে 1911টি মামলার নথির সন্ধান মিলছে না। আর এই ঘটনায় থানায় জিডি হয়েছে। গতকাল নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন মহানগর দায়রা জজ আদালতের কৌশলী মফিজুল হক ভুইয়া। জিডিতে তিনি উল্লেখ করেন, মহানগর পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে 28 থেকে 30টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। আর জায়গা স্বল্পতার কারণে কার্যালয়ের সামনের বারান্দায় বস্তাবন্দি অবস্থায় সেগুলো রাখা হয়। আদালতের অবকাশকালীন ছুটির সময় 13 থেকে 31 ডিসেম্বরের মধ্যে হারিয়ে যায় সেই নথিগুলো। আর অনেক খোঁজার পরও সেগুলোর হদিস মিলছে না। হারিয়ে যাওয়া নথির মধ্যে হত্যা, মাদক চোরাচালান এবং বিস্ফোরক সহ বিভিন্ন মামলার ডকেট রয়েছে। মামলার মূল নথি নয়, মামলার উপনথি, এগুলো ফটোকপি। অবকাশকালীন ছুটিতে গত 12/24 ইংরেজি তারিখে আমরা অবকাশকালীন ছুটিতে যাই। 1 তারিখে খুলছে। খোলার পরে আমি দেখলাম যে এখানে কিছু ড্যাম্পিং অবস্থায় যে কিছু নথিপত্র পড়েছিল এগুলো নেই। আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে এগুলো বহু পুরনো কিছু নথি। হোয়াট এভার দি থিং ইজ প্রপার্টি অফ দি গভর্নমেন্ট, দ্যাট ইজ ওয়াই আমি জিডি করেছি। গত 16 বছরে বিএনপি এবং জামায়াতকে একটি শব্দে পরিণত করেছিল আওয়ামী লীগ। বিএনপি জামাত সন্ত্রাসী, উন্নয়ন বিরোধী নানা তকমা দেয়া হয় তাদেরকে। 5 আগস্টের পর আলাদা চরিত্র স্পষ্ট হচ্ছে বিএনপি এবং জামায়াতের। কথার আক্রমণে বিদ্ধ করছেন একে অপরকে। নেতারা বলছেন আদর্শিক কারণেই দল দুটি আলাদা। আরিফুর রহমান সবুজের প্রতিবেদনে বিস্তারিত। দেশের রাজনীতির অনেক হিসেব নিকেশ ওলট পালট হয়ে যায় 5 আগস্ট। শেখ হাসিনাকে হঠাতে যারা একই সুরে একই পণে মাঠে নামেন, ধীরে ধীরে দল এবং সংগঠনগুলো প্রকাশ করতে থাকে নিজেদের ঘটনা। সরাসরি অনৈক্য না হলেও সাংগঠনিক ভিত্তি প্রমাণে ব্যস্ততা দেখা যায় অনেকের মাঝে। যে দিক থেকেই আমাদেরকে উস্কানি দেয়, কারো পাতা ফাঁদে আমরা পা দিব না। বিএনপির বহু বছরের মিত্র জামায়াতে ইসলামী জোট করে নির্বাচন ও সরকার গঠন এবং পরে বিরোধী হিসেবে হেনস্থারও ভাগিদার তারা। 5 আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ তাললয় হারালে সামনে আসছে পরের নির্বাচনের বিভিন্ন সমীকরণ। ভবিষ্যৎ রাজনীতিতে নিজেদের অবস্থান পোক্ত করতে আলাদা কৌশলে এগিয়ে যাচ্ছে বিএনপি জামায়াত। এক দলের নেতারা ছাড় দিয়ে কথা বলছেন না অন্য দলের কর্মকাণ্ড নিয়ে। এই চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে কারোর গায়ে লাগছে, আমরা কিন্তু কোনো নাম বলতেছি না। তা আপনাদের গায়ে লাগে কেন? 5ই আগস্টের পর ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা, তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? কোনো কোনো ক্ষেত্রে কর্মীরাও জবাব দেওয়ার চেষ্টা করছেন শরীরী ভাষায়। বিভেদ কথার ভাষা ছাড়িয়ে রূপ নিয়েছে ছোটখাটো সংঘর্ষেও। নেতারা অবশ্য বলছেন আদর্শগত দিক থেকে বিএনপি এবং জামায়াত আলাদা। মাঠে যা ঘটছে সেটি আদর্শিক দূরত্ব থেকেই। যারা রাজনীতি করে তাদের মধ্যে এরকম দেখা যায়, অতীত বিভিন্ন দলে দেখা গিয়েছে। তো আমরা মনে করি না যে কথাগুলো বলছে এটাই তাদের সিদ্ধান্ত এবং সেভাবেই তারা অগ্রসর হবে। বিএনপি কোনোদিন মুনাফিকি করেনি। তারা 18 সালেও নির্বাচন করেছিল আমাদের ধানের শীষ নিয়ে। এখন তারা বিএনপি সম্বন্ধে সোচ্চার হয়েছে। আমি দেখছি পত্রপত্রিকা দেখেছি। এটা অন্য দল হিসাবে আর একটা দলের করতেই পারে। বিএনপি মধ্যপন্থী গণতান্ত্রিক দল হিসাবে সামনে রাখছে মুক্তিযুদ্ধের চেতনা। তাছাড়া সংগঠন হিসেবেও কলেবর অর্থাৎ সমর্থক গোষ্ঠী যে বিপুল তা বারবার প্রমাণিত। তাই জামায়াতকে আর যাই হোক নির্বাচনের প্রতিদ্বন্দ্বী মনে করেন না নেতারা। বিএনপি মুক্তিযোদ্ধার দল, সেই মুক্তিযোদ্ধার দল আর যাই কিছু হোক
যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে এখন পর্যন্ত ক্ষমা চায় নাই, তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করে না। প্রত্যেক দলের আলাদা আলাদা চিন্তা থাকে, তাদের স্বার্থও থাকে। নির্বাচন করলে ভাই ভাই তো ঝগড়া করে। যখন মানুষ তারা নিজেরা নিজেদের কথা বলবে, আলোচনা করবে, তাদের নিজের স্বার্থের কথাটাই বলবে, এটা স্বাভাবিক। গুঞ্জন আছে ইসলামী ও সমমনা দলগুলো নিয়ে বৃহত্তর জোট করতে চায় জামায়াত, যদিও আওয়ামী লীগ বিরোধী যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়েই হাঁটার ব্যাপারে ইঙ্গিত দিয়ে যাচ্ছে বিএনপি। আমরা চাবো ইসলাম এদেশে কায়েম হোক, ইসলামী আইন চালু হোক। এখন আমার সহযোগী বা আমার পাশে যারা থাকবে তারা যদি এটা চায় তাহলে গোটা জাতির জন্য কল্যাণ হবে আমরা মনে করি। যদি না চায় তারা তাদের লাইনে কথা বলতে পারে, কারণ মতের স্বাধীনতা তো সবারই আছে। নির্বাচনের যে হিসাব নিকাশ গত 50 বছরের, এখানে তো কখনো তারা বিএনপির প্রতিদ্বন্দ্বী না। দুই দলের নেতারাই বলছেন দেশের বৃহত্তর ঐক্যে তাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। লেট আস এগ্রি টু ডিফার কথা বলেন, কিন্তু দেশটাকে এখানে যাতে মৌলিক জিনিসের ক্ষতি না হয়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ডিবি অফিসে আর কোনো ভাতের হোটেল বা আয়নাঘর থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিবি কার্যালয় পরিদর্শন শেষে তিনি বলেন, সিভিল ড্রেসে ডিবি আর অভিযান করতে পারবে না। বলেন, ডিবি পরিচয়ে আর কাউকে তুলেও নেওয়া যাবে না। সীমান্তে নিরাপত্তার ইস্যুতে তিনি বলেন, মিয়ানমার সীমান্তে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য সর্বোচ্চ সতর্কতা রয়েছে। আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনী উভয় পক্ষের সাথেই বাংলাদেশের যোগাযোগ রাখছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার সীমান্তে সজাগ দৃষ্টি আছে, বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের নিয়ন্ত্রণেই আছে। সাংবাদিকদের প্রশ্নে আরও তিনি বলেন, দেশে যে পরিমাণ ছিনতাইকারী বেড়েছে ঠিক তেমনিভাবে গ্রেফতারও করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচিবালয়ের সামনে যেসব পুলিশ সদস্য আন্দোলন করেছে তারা শৃঙ্খলা ভঙ্গ করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাদ পড়া পুলিশ সদস্যদের শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পেলে তাদের আর নেওয়া হবে না। ডিবিরেও একটা শুধু অনুরোধ করবে যে পুকুরটা আছে, পুকুরটা আয়নার মতো পরিষ্কার করে দিতে, পানিটা এই পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার পানি। আয়না ঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। স্থানীয় নির্বাচন নির্দলীয় এবং জাতীয় নির্বাচনের আদলে করা হলে রাজনীতির গুণগত পরিবর্তন হতে পারে বলে মনে করেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান তোফায়েল আহমেদ। বলেন, স্থানীয় পর্যায়ে রাজনৈতিক নেতারা স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে চান। সকালে আগারগাঁও NILG ভবনে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, বাজেট সংকটের কারণে স্থানীয় সরকার প্রতিনিধিরা কিছু সামাজিক বাস্তবতার মুখোমুখি হন। স্থানীয় সরকারের নারী প্রতিনিধিরা নানাভাবে বঞ্চিত বলেও উল্লেখ করেন তোফায়েল আহমেদ। জানান, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদেরও গুরুত্ব দিতে হবে। নারী আসনে নির্বাচন ঘূর্ণীয়মান পদ্ধতিতে হতে পারে বলে জানান তিনি। লোকাল নির্বাচনটা হয়ে যাওয়া উচিত, এটা হচ্ছে স্থানীয় লোকদের মতামত। হ্যাঁ, এবং এর মধ্যে যেটা বলতে চাচ্ছি আমি, রাজনৈতিক দলের কর্মীদের মধ্যেও একই রকম মতামত আসছে। মেয়েদের মধ্যে কিন্তু অনেক শিক্ষিত মেয়ে কিন্তু এখন ওখানে যাচ্ছেন। আগে করা হতো কি যে কিছু জানে না করো না, এরকম ভাবে তোমার একটা কাজ হলে কয় টাকা পাবা, ওখানে যাও মেম্বার হও। এখন এটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু পলিটিক্যালি কিছুটা এম্পাওয়ার্ড মেয়েরা কিন্তু যাচ্ছেন, কিছুটা পরিবর্তন হচ্ছে, কিন্তু প্র্যাকটিসের মধ্যে প্রবলেম রয়ে গেছে। বিডিআর হত্যাকাণ্ড কোনো ধরনের বিদ্রোহ ছিল না, এটা ষড়যন্ত্র ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে। এর মাধ্যমে বিডিআর, সেনাবাহিনী এবং দেশকে দুর্বল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমান। সকালে রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, তদন্তের বাহিরে কোনো দল বা গোষ্ঠীকে রাখা হবে না, এমনকি শেখ হাসিনাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। প্রয়োজনে হাই কমিশনের মাধ্যমে ভারত সরকারকে অনুরোধ করে তার ইন্টারভিউ নেওয়া হবে। আগামী 2 মাসের মধ্যে দেশের কাজ শেষ করে বাইরের কাজগুলো শুরু করা হবে। কমিশন সভাপতি বলেন, তদন্ত করে এমন দৃষ্টান্ত রেখে যেতে চান যেন 25 ফেব্রুয়ারির ঘটনা আর না ঘটে। এর আগে বিডিআর হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতে কমিশনের স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছে শহীদ পরিবারের সদস্যরা। এ সময় শহীদ কর্নেল কুদরত ইলাহির সন্তান অ্যাডভোকেট সাকিব রহমান জানান,
স্বাধীন তদন্ত কমিশনের সহায়তায় সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত শহীদ পরিবারগুলো। দেশি বিদেশি ষড়যন্ত্রকারী মিলে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। আমি মনে করি না এটা বিডিআর বিদ্রোহ ছিল। আমি মনে করি না যে কোনো দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে। ভিসার মেয়াদ শেষ হওয়া বিদেশি নাগরিকরা 31 জানুয়ারির মধ্যে নবায়ন না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়া ঠেকাতে পুলিশ ভেরিফিকেশন এখনই তুলে নেওয়া যাচ্ছে না। জানান, চলতি বছরেই সকলের জন্য ই পাসপোর্টের চেষ্টা করছে সরকার। বাংলাদেশের নানা সেক্টরে বিদেশিরা কাজ করেন, তাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাদের সংখ্যা কত তা নিয়ে আছে ধোঁয়াশা। সরকার বারবার ভিসা নবায়নের তাগিদ দিয়ে আসছে। এবার বিদেশিদের সময়সীমা বেঁধে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শনে গিয়ে জানালেন, সময়সীমার পর কঠোর ব্যবস্থা নেবে সরকার। 31 জানুয়ারির ভিতরে তাদের এই যে সিস্টেম যেটা ভিসা নেওয়ার নিতে হবে, শুধু তাদের না, তাদের প্রতিষ্ঠানও তা না হলে 31 পরে জানুয়ারির পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব। আর এখনও যারা ধরেন যে যারা ভিসা ব্যতীত যারা আছে, তারা যদি ধরা পড়ে তারা আমরা বিদেশে পাঠাই দিই। পাসপোর্ট করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশনের ভোগান্তির বিষয়টি এ সময় তুলে ধরেন সাংবাদিকরা। উপদেষ্টা বলেন, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাসপোর্ট করা গেলে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম তুলে দেওয়া হবে। বিষয়টি নিয়ে পুলিশ কমিশন কাজ করছে বলে জানান তিনি। শুধু আমাদের আইডি কার্ডে দিয়ে পারা যায় তো হয়তো আমরা পুলিশ ভেরিফিকেশন তো উঠাই দিব, যেহেতু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয়ে আসতেছে। আর প্লাস আমাদের ধরেন পুলিশ রিফর্ম কমিশনের তাদের একটা রিকমেন্ডেশন যদি থাকে সেই সময় অন্য কথা। এমআরপি আর থাকবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সরকার সবার জন্য ই পাসপোর্ট করে যেতে চায়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তুলে নিয়ে আটকে রাখা এবং সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। কয়েক ঘন্টা হাতকড়া পরিয়ে ফাঁড়িতে রাখার পর ছেড়ে দেওয়া হয় ব্যবসায়ী সবুজ সরকারকে। আর এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে 24 ঘন্টা পর ফেরত দেওয়া হয় ওই টাকা। ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা পুলিশের। প্রতিদিনের মতোই শনিবার শ্রীপুরের হানু মার্কেট এলাকার দোকানে কাজ শেষ করেন ব্যবসায়ী সবুজ সরকার। তার অভিযোগ, এলাকা থেকে তাকে আটক করে চকপাড়া ফাঁড়িতে নিয়ে যান এসআই কুদ্দুস মৃধা। হাতকড়া পরিয়ে বসিয়ে রাখেন, দাবি করেন 5 লাখ টাকা। পুলিশ কর্মকর্তা আমাকে কোনো নোটিশ ছাড়া আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, হ্যান্ডকাপ করিয়ে, এবং মানব পুলিশ বাহিনীরা আমার পাইপের সাথে বেঁধে রাখে, বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। এবং আমি যখন মোবাইল কিনতেছি আমার সাথে ব্যাগ ছিল, ব্যাগে 2 লক্ষ টাকা ছিল। 5 লক্ষ টাকা দাবি করছিল, কিন্তু আমার 2 লক্ষ টাকা সব ব্যাগ এবং মোবাইল রেখে দেয়। পরে ব্যবসায়িক কাজের জন্য সাথে থাকা 2 লাখ টাকা ছিনিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হয় সবুজকে। এই ঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠে, প্রতিবাদ জানায় থানায়। ধরে নিয়ে গেল, এটা কিসের ভিত্তিতে? সে বললো যে আমি ওনাকে বলছি যে আপনি আমাকে যে অ্যারেস্ট করতেছেন, আপনি হ্যান্ডকাপ করে নেন, সেটা একটা ডকুমেন্টস দেখান। যার কথা তুমি সার কাছ থেকে টাকা খাইলো, যাকে নিয়ে গেল তার কাছ থেকে টাকা খাইয়া ওই সিমনে করে আবার ছাইরা দিল। আমার মেজু ভাই ছোট ভাই দুইজনে ধরে নিয়েছিল, কিন্তু মেজু ভাইরা আবার গাড়িতে জায়গায় রাখছিল, আর ছোট ভাইরে হ্যান্ডকাপ করাইয়া একেবারে ফাঁড়িতে নিয়ে গেছে। 1 ঘন্টা পরে ওনাকে ছাড়া হয়েছে। তখন আমার মাইজলা ছেড়ে গাড়ি তুলে যাচ্ছে, তখন আমি কইছি আমারই নিবেন আর আমার স্বামীরই নিবেন। ঘটনার 24 ঘন্টা পর ব্যবসায়ীর টাকা ফেরত দেয় থানা পুলিশ। আমি যখন বাসায় আসার পরে আমার আইডি থেকে আবার যখন পোস্ট করি, বিভিন্ন সাংবাদিক ভাইরা পোস্ট করার পরে উনি একজন নাম না বলার শর্তে আমার ব্যাগটা ফেরত দেয় এবং টাকাগুলো ফেরত দেয়। শোনার পরে আমি সেখানে গিয়েছিলাম, গিয়ে আমি জানতে পেরেছি একটা বিষয় ছিল। তো এই বিষয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আছেন, জেলা আছেন, ওনাকে আজকে লাইনে নিয়ে গেছেন। এই বিষয়ে তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতেছেন। তদন্তের পর পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে গাজীপুর পুলিশ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। অপহরণের 2 দিন পর পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ী শিবানন্দ রায় বণিককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার কচুয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে 3 জানুয়ারি শিবানন্দের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালায় 7 থেকে 8 জনের ডাকাত দল। ভাঙচুরের পাশাপাশি লুট করা হয় নগদ অর্থ। পাশাপাশি অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয় শিবানন্দকে। আর পুলিশ জানায়,
আলগি নদী হয়ে ডাকাত দল প্রথমে তাকে তেঁতুলিয়ার দিকে নিয়ে যায়, পরে র্যাব এবং সেনা সদস্যদের তৎপরতার খবরে তাকে কচুয়া গ্রামে ফেলে যায় তারা। আর সেখান থেকেই তাকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে শিবানন্দকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শহীদ মিনারে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলার অভিযোগে 2 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। সোমবার দিবাগত রাত 4:30টার দিকে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে তাদের গ্রেফতার করা হয়। এই সময় সেখানে চিকিৎসারত জুলাই আন্দোলনে আহতরা ক্ষোভে ফেটে পড়েন, হুঁশিয়ারি দেন তাদের মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার। শহীদ মিনারে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলার অভিযোগে 4 জনকে ধরতে পুলিশ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গেলে এভাবেই ক্ষোভে ফেটে পড়েন জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীরা। অন্যদিকে ইনস্টিটিউটের সামনে সন্ধ্যা থেকেই গেইটে অবস্থান নেন ছাত্র অধিকার ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এই দ্বিমুখী অবস্থান চলে প্রায় 5 ঘন্টা। উপর থেকে তারা একদম যে বেলকনিতে সেখানে এসে প্রায় 30 জনের মতো হবে, এখানে তারা বিভিন্ন কিছু দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, তারা এই করবে তারা সেই করবে, স্টাম্প দেখাচ্ছে, ব্যাট দেখাচ্ছে। আধা ঘন্টার মধ্যে আপনারা এই আসামিদেরকে নিয়ে আসেন। যদি নিয়ে না আসেন, ভোরের আলো ফুটলে এখানে যে জনতা ঢল আসবে, এখানে যে জনতার যে আমাদের নেতাকর্মী আসবে, আমরা কিন্তু কোনোভাবেই এগুলো সামাল দিতে পারবো না। পুলিশের আহ্বানে এক পর্যায়ে অভিযানে যোগ দেয় সেনাবাহিনীর টহল দল। শেষ পর্যন্ত তাদের সম্মিলিত চেষ্টায় গ্রেফতার হন হিল্লোল ও শরীফ নামে 2 আহত শিক্ষার্থী। তবে সোমবার বেলা 12টার মধ্যে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন তাদের সহযোদ্ধারা। আমার 2টা ভাইকে ওরা তুলে নিয়ে গিয়েছে, এর মধ্যে কিছু হবে না ওরা গ্যারান্টি দিয়েছে, এবং আজকে 12টার মধ্যে ওদেরকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেছে। আমরা 22,000 আহত, রাস্তায় আমার জীবন দিতে প্রস্তুত। আপনারা আমার ভাইদের জন্য দেশবাসীর কাছে আপনারা সবাই সহযোগিতা করবেন। যদি আমাদের ভাইদেরকে সহি সালামতে যদি না ফিরাই দেয় আমাদের কাছে, 24কে আবার 25-এ রূপান্তরিত করব। গ্রেফতারের পর হিল্লোল ও শরীফকে নেওয়া হয় শাহবাগ থানায়। পুলিশের কর্মকর্তা জানান, মামলার এজাহারে নাম থাকায় 4 জনের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছেন তারা। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে। এর আগে রোববার বিকেলে গ্রেফতার হওয়া এই 2 জন সংবাদ সম্মেলন করে ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ করে গণ অধিকার পরিষদ। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। বাংলা চলচ্চিত্রের অন্যতম চরিত্রাভিনেতা প্রবীর মিত্রের শেষ শ্রদ্ধা এবং জানাজা সম্পন্ন হয়েছে। বাদ জোহর এফডিসিতে জানাজা হয় তার। দীর্ঘদিনের সহকর্মীকে বিদায় দিতে সকাল থেকে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন তাকে শ্রদ্ধা ভালোবাসা জানাতে আসেন। এক রঙিন নবাবের জীবনাবসান, যে অঙ্গনে এসে রূপালী পর্দায় কত কত মাধুর্যতা ছড়িয়েছেন, সেই মানুষটি এবার নিথর দেহে সেই অঙ্গনে। প্রিয় শিল্পীকে এক নজর দেখতে ছুটে এসেছেন তার স্বজন সহকর্মীরা। প্রথম জানাজা শেষে মরদেহ নেওয়া হয়েছে চ্যানেল আই ভবনে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে রঙিন নবাব প্রবীর মিত্রকে। এই বটগাছের ছায়াগুলি আস্তে আস্তে চলে যাচ্ছে, মনে হচ্ছে যে একজন গোলাম মোস্তফা, একজন হুমায়ুন ফরিদি, একজন প্রবীর মিত্র, এই যে এনারা যে চলে যাচ্ছেন, কি হবে ইন্ডাস্ট্রি, এই জায়গাগুলো পূরণ করবে কারা? সত্যি আজকে খুবই চিন্তার বিষয়। মিত্র একজন বিখ্যাত শিল্পী হিসাবে, একটা যোগ্যতা হিসাবে, এবং সেই চরিত্র ভালোভাবে রূপায়ণ করতে পারবে, এই জন্যে আমরা তাকে নিই। প্রবীর মিত্র শিল্পী আর ভবিষ্যতে আসবে কিনা আমাদের খুব সন্দেহ আছে। আপনারা যারা শুনছেন তারাও কিন্তু চলে যাব, এবং এই চলে যাওয়াটা কিন্তু একটা এমন একটা বিষয় যে এই যাওয়ার সময় যদি আমরা মাপ নিয়ে যেতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবনটা কিন্তু সফল হবে। গেল নভেম্বরের তুলনায় ডিসেম্বরে কিছুটা কমেছে সার্বিক মূল্যস্ফীতি। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার 10.89%, আর খাদ্য মূল্যস্ফীতির হার 12.92%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর প্রতিবেদন বলছে, ডিসেম্বর মাসের আগের মাসের তুলনায় মূল্যস্ফীতির হার কমেছে 1.02%, আর খাদ্য মূল্যস্ফীতি কমেছে 2.89%। গেল বছর অর্থ 2024 সালে
গেল বছর অর্থাৎ 2024 সালে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 10.34%। ধারণা করা হচ্ছে শীত মৌসুমে সবজির দাম কমে আসায় প্রভাব পড়েছে বাজারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে, বাড়ানো হয়েছে নীতি সুদ হার। নিত্যপণ্য আমদানি শুল্ক কমিয়েছে সরকার। গ্রামের তুলনায় শহরে খাদ্য মূল্যস্ফীতি বেশি। চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশের 40তম ব্যাচের ক্যাডার সাব ইন্সপেক্টর বা এসআইরা। সকালে প্রথমে সচিবালয়ের সামনে সড়কে জড়ো হলেও পরবর্তীতে সচিবালয়ের উল্টো দিকের সড়কে অবস্থান নেন তারা। অবস্থান কর্মসূচি পালনকালে তাদের 3 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের স্বরাষ্ট্র সচিব নামিমুল গনির সাথে দেখা করে। এ সময় চাকরি ফিরে পাওয়ার আশ্বাসে 12 জানুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন তারা। সম্প্রতি রাজশাহীর সারদায় প্রশিক্ষণে থাকা 312 জন ক্যাডেট এসআইকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 4 দফায় বাদ দেওয়া হয়। আর বাদ পড়া ক্যাডেট এসআইরা দাবি করেন শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হয়েছে সেটি সঠিক ছিল না। বহিষ্কারাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নিয়োগের দাবি জানান তারা। আমরা ডিসিপ্লিন ওয়েতে আসছি, 1 বছর ডিসিপ্লিনে কাজ করেছি, শৃঙ্খলা কিভাবে ধরে রাখতে হয় তো সেই মোতাবেক আমরা কাজ করেছি, আমরা অপেক্ষা করেছি এবং আমরা অপেক্ষা যেহেতু করেছি আরো অপেক্ষা করব। আমাদের দাবি ছিল যে আমাদের যেহেতু অন্যায়ভাবে বের করা হয়েছে আমাদের ওই পাসিং বেড একই সাথে পুনর্বহাল করা হোক। তো স্যার এই বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব স্যার এই বিষয়ে অফিসিয়ালদের ঊর্ধ্বতন যারা আছে তাদের সাথে বসবে। যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান এবং সিনিয়র ভিডিও জার্নালিস্ট শাহিন আলম হত্যা চেষ্টার মামলায় রহিম জব্বার জাকিরের 4 মাসের সাজা বহাল রেখেছে 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ। 1 মাসের মধ্যে সাজাপ্রাপ্তদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিচ্ছেন আদালত। 2016 সালের 6 নভেম্বর অবৈধ পলিথিন উৎপাদন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে গিয়েছিল যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান এবং ভিডিও জার্নালিস্ট শাহিন আলম। ফুটেজ নেওয়ার সময় কারখানার মালিকরা টের পেয়ে হামলা করে তাদের উপর। হামলা থেকে বাঁচতে পাশের মুদি দোকানে আশ্রয় নিলে সেখানে কেরোসিন ঢেলে শাকিলকে হত্যা চেষ্টা করে আসামিরা। আর সেখানে গিয়ে আসামি রহিম গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে শাকিল হাসানকে। 2023 সালের 30 মে এই মামলায় 3 আসামিকে 4 মাসের কারাদণ্ড দেন সিএমএম আদালত। আর এই রায়ের বিরুদ্ধে আপিল করে শাকিলের আইনজীবী। তাবলিগ জামায়াতের 2 গ্রুপের মধ্যে চলমান বিভাজন নিরসনে 9 দফা প্রস্তাবনা দিয়েছে ঢাকায় অবস্থিত কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনা দেন তারা। প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা, মাঠ বন্টন, মাঠে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সহ আরও কয়েকটি। এ সময় শিক্ষকরা দাবি করেন সাদ অনুসারীরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছেন, এমনকি তারা মসজিদে স্বাভাবিক আমলও করতে পারছেন না। এ সময় সংকট নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তারা। মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। আমরা উপরোক্ত বিষয়সমূহে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিকট আশু সমাধান কামনা করছি। 2 পক্ষকে আমরা একত্রে বসানোর উদ্যোগ গ্রহণ করা যাতে আমরা ভাই ভাই মিলে আবার এই দাওয়াতি কার্যক্রম সুষ্ঠুভাবে আমরা করতে পারি। সম্প্রতি চীন ও জাপানে ছড়িয়ে পড়া HMPV আসলে কি, লক্ষণ, ধরন আর সংক্রমণের বৈশিষ্ট্যই বা কি? এই ভাইরাস কি আদৌ মরণঘাতী হবে বাংলাদেশে? এই নিয়ে কি কাজ করছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউট? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাই বা কি পরামর্শ দিচ্ছেন এ বিষয়ে? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। করোনা মহামারীর 5 বছর পর নতুন ব্যাধি আতঙ্কে চীন। প্রাথমিক ধারণা রাইনোভাইরাস এবং HMP ভাইরাসের সংক্রমণে দেশটিতে রহস্যময় এই রোগের প্রাদুর্ভাব, যার মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা। HMP বা হিউম্যান মেটানিউমো ভাইরাসের লক্ষণ শনাক্ত হয়েছে জাপানেও।
কেমন এই ভাইরাসের মিউটেশন আর কতটা ভয়াবহ সংক্রমণ এ বিষয়ে জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IDCR এর পরিচালক। অন্য রেসপিরেটরি ভাইরাস যেভাবে ছড়ায় বা যেভাবে মানুষকে আক্রান্ত করে এই ভাইরাসটাই একইভাবেই কাজ করে। যদি উদাহরণ হিসাবে আমরা যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কথা বলতে পারি, এটা ওরকমই একটা ভাইরাল জনিত অসুখ যেখানে জ্বর, সর্দি, কাশি এগুলো হয়। এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই বলছেন ডক্টর তাহমিনা। জানান এটা নতুন কোনো ভাইরাস নয়। কোভিড-19 একটা নতুন বা SARS-CoV-2 একটা নতুন ভাইরাস ছিল, যেই জন্য এই মহামারীটা হয়েছিল। কিন্তু হিউম্যান মেটানিমো ভাইরাসের উপস্থিতি অন্য দেশে যেমন ছিল বাংলাদেশেও সেরকম ছিল এবং এখনও আছে। এই মেটানিমো ভাইরাস নিয়ে ওরকম দুশ্চিন্তার কোনো কারণ নাই। এটা একটা নর্মাল কমন কোল্ড যেভাবে করে বা যা কিছু হয় সেরকম পর্যায়ে এটা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দেশে আগেও HMPV-র অস্তিত্ব ছিল, এখনও শিশু আর প্রবীণদের শরীরে মিলবে অস্তিত্ব। তবে আতঙ্কিত হওয়া যাবে না, বরং করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব। অধিকাংশ ভাইরাসেরই সরাসরি কোনো ঔষধ নেই, কিন্তু লক্ষণ ভিত্তিক চিকিৎসা আছে, এটারও তাই আছে। কাজে আমরা আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলব এবং আমাদের যারা চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান আছেন, এখন আমাদের প্রয়োজন হবে কোভিড শনাক্ত করার পাশাপাশি, ইনফ্লুয়েঞ্জা শনাক্ত করার পাশাপাশি এই হিউম্যান মেটানিমো ভাইরাস হয়েছে কিনা সেটা শনাক্ত করা প্রয়োজন। 2013 সালে নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও চীনে শনাক্ত হয়েছিল HMP ভাইরাস। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল ভারতের বিহার রাজ্য। দফায় দফায় সংঘর্ষ, লাঠিচার্জ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে পাটনার পরিস্থিতি। গ্রেফতার করা হয়েছে শিক্ষার্থীদের প্রতি একাত্মতা জানানো জনসূর্য পার্টির প্রধান প্রশান্ত কিশোরকে। চাকরি প্রত্যাশীদের প্রতি সংহতি জানিয়ে আমরণ অনশন করছিলেন তিনি। ঘটনা শুরু গেল মাসে 13 ডিসেম্বর বিহারের 912টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় 70তম পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা, যাতে প্রশ্ন ফাঁসের অভিযোগে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছেন পরীক্ষার্থীরা। পরীক্ষা বাতিল সহ বিহার পাবলিক সার্ভিস কমিশনের অনিয়ম বন্ধের দাবি জানান তারা। এ নিয়ে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে। শিক্ষার্থীদের এই দাবির প্রতি সংহতি জানিয়ে আন্দোলনে যোগ দেন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। এদেরই একজন জনসূর্য পার্টির প্রধান প্রশান্ত কিশোর। সংহতি জানিয়ে স্থানীয় গান্ধী ময়দানে গেল বৃহস্পতিবার আমরণ অনশনে বসেন তিনি। তবে সোমবার ভোরের আলো ফুটতে না ফুটতেই তাকে গ্রেফতার করে পাটনা পুলিশ। এর আগে ব্যাপক ধস্তাধস্তি হয় প্রশান্ত কিশোরের সমর্থক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে। আহত হন বেশ কয়েকজন। লাঠিচার্জ করে সবাইকে সরিয়ে দেয় নিরাপত্তা কর্মীরা। আটক করা হয় অন্তত 43 জনকে। আমি একজন শিক্ষার্থী, আর প্রশান্ত কিশোর শিক্ষার্থীদের সাথে ছিলেন। তাকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। তার দাবি জানাচ্ছি, সেই সাথে পাটনার সকল শিক্ষার্থীকে রাস্তায় নামার অনুরোধ করছি, তারা যেন নিজের অধিকারের কথা বলে। নিয়ম মেনে আমাদের কর্মসূচি চলছিল, যাতায়াতে কোনো বাধাও তৈরি হয়নি। ছাত্রদের দাবিতে সমর্থন জানিয়ে প্রশান্ত কিশোর আন্দোলন করছিলেন, কিন্তু পুলিশ তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গেছে। শুনতে পেয়েছি তাকে পুলিশ মেরেছেও। জেলা প্রশাসনের অভিযোগ, অবৈধভাবে কর্মসূচি পালন করছিল জনসূর্য পার্টির প্রধান ও তার সমর্থকরা। আগেও তাদেরকে নোটিশ দিয়েছিলাম, তারা বেআইনিভাবে আন্দোলন করছিল। জায়গাটিতে আন্দোলনের অনুমতি ছিল না। কয়েকবার অনুরোধ করেছিলাম স্থানটি ছেড়ে দিতে, তারা আদেশ মানেননি, তাই মামলা হয়েছে। বার্তা সংস্থা PTI জানিয়েছে, গ্রেফতারের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রশান্ত কুমারকে দিল্লির একটি মেডিকেলে নেওয়া হয়। তাকে বিহারের আদালতে তোলার কথাও রয়েছে। বিহারের মতো রাজ্যে প্রশ্ন ফাঁসের অভিযোগ নতুন নয়। এর আগেও গেল বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। তদন্ত সংস্থা CBI এর তথ্য অনুযায়ী ভারতে গত 7 বছরে 15 রাজ্যে 70 বার প্রশ্ন ফাঁস হয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ।